মনে করেছি যে 90-এর পরবর্তীতে এদেশের ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক একটি ছাত্র রাজনীতিতে পরিণত হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা রাজনীতির বিমুখ হয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকে যে তারা ছাত্রদের জন্য কাজ করতে পারছে না। আপনারা দেখেছেন যে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, যেগুলো ছাত্র সংগঠনের আন্দোলন কিংবা সেগুলো নিয়ে কথা বলা দরকার ছিল, তারা কথা বলেনি। তার উদাহরণ যদি আমরা কিছু বলি, 2015 সালে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাট বিরোধী আন্দোলন হয়েছে, সেটি সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আন্দোলন ছিল। 2018 সালে সারা বাংলাদেশের ছাত্রদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা আমরা নেতৃত্ব দিয়ে করেছি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস 2012-13 সাল থেকে নিয়মিত হয়ে আসছে। সেই প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন সংগঠন এর আগেও কথা বলেছে, কিন্তু কেউ কাজ করতে পারেনি। সেখানে আমাদের প্যানেল থেকে যে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আক্তার হোসেন, তিনি যখন অনশনে বসলো, আমরা সেটা নিয়ে আন্দোলন করলাম, প্রশাসন বাধ্য হয়েছে পুনরায় পরীক্ষা নিতে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের মাঝে আমাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আমরা প্রচারণা যাচ্ছি, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বিভিন্ন ভয়ভীতি উপেক্ষা করেও তারা আমাদের সাথে কথা বলছে, আমাদেরকে ভোট দেবে এটা আশ্বস্ত করতেছে। আচ্ছা ফারুক ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি যে আপনারা তো ছাত্রদের কাছে যাচ্ছেন, সাধারণ ছাত্রদের কাছে যাচ্ছেন, যারা ভোটার তাদের কাছে যাচ্ছেন, তো তাদেরকে আসলে কি বিষয়গুলো বলে আপনারা ভোট চাচ্ছেন, বা আপনাদের কোন কোন বিষয়গুলো আপনারা সামনে এনে ভোট চাইছেন? এখানে দেখেন যে দীর্ঘ 28 বছর ধরে ডাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন হয় না। এটা অত্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের জন্য একটা লজ্জার, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, যেখানে গণতান্ত্রিক সকল আন্দোলনের সৃষ্টি। এবং এইরকম একটি জায়গায় দীর্ঘ 28 বছর কেন নির্বাচন হবে না, এই প্রশ্নের উত্তর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বাংলাদেশ যারা নেতৃত্ব দেয় বা বাংলাদেশকে যারা চালায়, তারা কিন্তু এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত দিতে পারেনি। তো আমরা বলি, যেহেতু আমাদের ইতিমধ্যে আমরা 3টা অর্জন এই ছাত্র সমাজের জন্য আমাদের রয়েছে, সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, তারপরে আপনাদের ওয়াইলুটের যে প্রশ্নবাদ বিরোধী আন্দোলন, এই সকল আন্দোলন কিন্তু আপনারা দেখছেন যে এখানে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু নেতৃত্ব দিয়ে এই আন্দোলনগুলো সফল করে নাই। এই আন্দোলনগুলো সফল করেছে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তাদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমে। তো আমরা মনে করি, আমরা যদি ডাকসুতে সাধারণ শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের বিজয়ী করে, তাহলে আমরা যে সমস্যাগুলোর সমাধান করবো তা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মুক্ত গণতন্ত্র চর্চার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আমরা প্রতিষ্ঠা করবো। আরেকটি বিষয় এখানে বলে রাখি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সমস্যা হচ্ছে যে আবাসন সংকট। আপনারা জেনে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে যে ছাত্র সংগঠনের যে আধিপত্য, তারা বিভিন্ন রুম ভাড়া দেয়, এমনকি নেতারা এক রুমে একজন থাকে এবং অন্যান্য রুমে 30 থেকে 40 জনের মানে গাদাগাদি করে থাকতে হয়। তো আমরা এখানে চেষ্টা করব যে এরকম প্রকৃত যে ক্ষমতা, এই ক্ষমতা প্রশাসনের মাধ্যমে প্রত্যেকটি শিক্ষার্থীকে প্রথম বর্ষ থেকে প্রশাসনের মাধ্যমে রুম বরাদ্দ দেওয়া। আরেকটা বিষয় যে হলের ক্যান্টিন এবং ডাইনিংয়ের যে খাবারের মান, এটা অত্যন্ত নিচু মানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে তারা যে খাবার খায়, এটা আসলে বলার উপেক্ষা রাখে না, আপনারা দেখলে আসলে এটা বুঝতে পারবেন। তো আমরা চেষ্টা করব এই ফাউখোর এবং চাঁদাবাজ, যারা চাঁদাবাজির মাধ্যমে এই ক্যান্টিন এবং ডাইনিংগুলো দখল করে রাখছে, তাদেরকে বিতাড়িত করে এই ক্যান্টিন এবং ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা। আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার যেটি রয়েছে, আপনারা হয়তো জেনে থাকবেন যে মেডিকেল সেন্টারে আপনার যে কোনো সমস্যা হোক না কেন, আপনি মেডিকেল সেন্টারে গেলে সেখানে প্যারাসিটামল বাদে আল্লাহর হস্তে অন্য কোনো মেডিসিন নেই। তো আমরা চেষ্টা করব এখানে যাতে সকল প্রকারের মেডিসিন পাওয়া যায়, এবং ডাকসুর পক্ষ থেকে 2 জন সেবক আমরা সার্বক্ষণিকভাবে এখানে নিয়োগ করব, যারা আহত হয়ে এই মেডিকেল সেন্টারে আসবে তাদেরকে যাতে তারা সার্বক্ষণিক সেবা দেয়। আরেকটা বিষয় বলে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বাইরে থাকে, তাদের যাতায়াতের অনেক প্রবলেম। এই যাতায়াত সমস্যা সমাধানের জন্য আমরা বাস রুট কী করে আরও বৃদ্ধি করা যায়, এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা এ বিষয়ে নিশ্চিত করব। তো এগুলি হচ্ছে মোটামুটি আমরা মতামত আমাদের অঙ্গীকার। তো ধন্যবাদ। রাশেদ ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনারা যে প্রচারণা করছেন, আপনারা শুরু থেকেই আপনাদের সহ বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিযোগ ছিল যে একটি ছাত্র সংগঠন বাদে অন্য ছাত্র সংগঠনগুলোর কোনো দাবি দাওয়া মেনে নেওয়া হয়নি। তো এই বিষয়টা এবং নির্বাচনী পরিবেশ, আপনাদের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ রয়েছে কিনা, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু জানাতেন। আসলে আপনারা জানেন যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ব্যতীত আসলে প্রশাসন কারোর দাবি মেনে নেয়নি। এর মধ্যে আমরাও দাবি জানিয়েছিলাম, আমাদের দাবির একটা দাবিও তারা মেনে নেয়নি। এছাড়া আমরা একটা বিষয় বলতে চাই যে আমরা বিভিন্ন হলে প্রচারণা করতে যাচ্ছি। তো যারা আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিল এবং যারা সাধারণ শিক্ষার্থীরা আছে, তারা আমাদের কাছে একটা অভিযোগ করছে যে আসলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি এবং তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তোমরা যাকে ভোট দিবা আমরা কিন্তু দেখতে পারবো, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে। তো এই বলে তাদেরকে কিন্তু আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা একটি বিষয় জানতে পেরেছি যে নির্বাচনকে কেন্দ্র করে ঠিক নির্বাচনের 2-1 দিন আগে
পরিবেশটা আসলে অস্থিতিশীল করতে পারে, যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়ে ভোট দিতে না আসে। এই ধরনের আমরা নিউজও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে পেয়েছি। তো আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই যে আপনারা এই যে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই ধরনের কোনো যদি সমস্যা আপনারা দেখতে পারেন বা এই ধরনের পূর্বাভাস পেয়ে থাকেন, তাহলে আপনারা যারা প্রক্টোরিয়াল টিম আছে তাদেরকে আরও তৎপর করে তুলবেন এবং এখন থেকে আপনারা অগ্রিম ব্যবস্থা নিয়ে রাখেন, যাতে করে নির্বাচনটা সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এছাড়া আমরা একটা বিষয় বলতে চাই যে আমাদের এর আগে আমাদের বিভিন্ন সময়ে আমাদের উপর বিভিন্ন হামলা করা হয়েছিল। আমরা এখন যে পরিবেশটা দেখছি এটা আসলে নির্বাচনের জন্য মোটামুটি একটা পরিবেশ আছে। তারপরেও আমরা বলতে চাই যে সামনের দিনগুলোতে আসলে এই ধরনের পরিবেশ থাকবে কিনা সেটা আমরা বলতে পারছি না, বাট আমরা প্রশাসনের প্রতি আমাদের একটা আস্থা ইতিমধ্যে তৈরি হয়েছে যে প্রশাসন এই ধরনের অবস্থা ধরে রাখবে। আচ্ছা, জি ধন্যবাদ। নুরু ভাই, আপনার কাছে একটু আসতে চাই, শুরু থেকেই আপনি যখন কোটা সংস্কার আন্দোলনকে আপনারা যখন গুটিয়ে বোঝাচ্ছিলেন, যখন ব্যাপক সাড়া পড়ছিল, তখন চারদিকে একটি পক্ষ আপনাকে দিয়ে একটি বিতর্কের সৃষ্টি করেছে। বলা হচ্ছিল যে আপনার সঙ্গে বাংলাদেশ ছাত্র শিবিরের, জামাতের যে ছাত্র সংগঠন, সেটার একটা যোগসূত্র রয়েছে বা আপনি তাদের হয়ে কাজ করেন, এরকম একটা অভিযোগ ছিল। তো এ ব্যাপারে আপনার বক্তব্য আসলে পাঠকরাও শুনতে চায়, দর্শকরাও শুনতে চায়। দেখেন, আসলে এই ধরনের কোশ্চেনটা এ পর্যন্ত ন্যূনতম মনে হয় যে 1000 বার বিভিন্ন সাংবাদিকদের মুখোমুখি আমরা হয়েছি। আমি আপনাকে একটি কথা বলবো যে দেখেন, আমরা এই কোটা সংস্কার আন্দোলনটা 2017 সাল থেকে করেছি এবং আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এমন কোনো গোয়েন্দা সংস্থার লোকজন নাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করে না, কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের প্রাণকেন্দ্র। সুতরাং এখানে কি ঘটতেছে, শিক্ষকরা কি করতেছে, ছাত্ররা কি করতেছে, সেটা সরকারের স্বার্থেই তারা 24 ঘন্টা নজরদারিতে রাখে। আর যেটা আপনি বলছেন ছাত্র শিবির বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে ওইভাবে আমরা যেটা দেখি, আসলে বাস্তবে খুব একটা দেখি না, কিন্তু তাদের যেটা পেপার পত্রিকায় নামতাম শুনি। আর এখন আমাদেরকে কেন কানেক্ট করা হচ্ছে তাদের সাথে, যে দেখেন আমরা যেটা বলেছি যে ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে বড় বড় ছাত্র সংগঠনগুলো লেজুর ভিত্তিক রাজনীতি করছে, সেই কারণে শিক্ষার্থীরা তাদেরকে পছন্দ করে না, কিংবা তাদের অনেক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে জানে, তাদেরকে জোর করে নেওয়া হয়। সেই জায়গা থেকে আমরা 2018 সালে কোটা সংস্কারের মধ্যে একটি আন্দোলন, যেটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলন করে একটা জনপ্রিয়তা পেয়েছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নমাস আমরা যেটা বলেছি 12-13 সাল থেকে হয়ে আসছে, সেই আন্দোলন কোনো ক্ষমতাসীন ছাত্র সংগঠন, যদি আপনি বলেন যে ক্ষমতাসীন বর্তমান আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ 10 বছর ক্ষমতায় ছিল, তারাও সে ধরনের একটি আন্দোলন করার দৃঢ়তা দেখায়নি। সেই জায়গা থেকে আমরা আন্দোলন করে সফল হয়েছি। তারপরে ক্ষুদে শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন আছে, সেই আন্দোলনে আমাদের সহযোদ্ধারাও গ্রেপ্তার হয়েছে, আমরা সেই আন্দোলনে সক্রিয় ছিলাম। এই আন্দোলনগুলো করার কারণে আপনার সাথে শিবিরের সম্পৃক্ততা আমি আছে বলতেছি কিনা? না, এই আন্দোলনগুলোতে যখন আমরা একটু জনপ্রিয়তা পেয়ে শিক্ষার্থীদের মাঝে গ্রহণযোগ্যতা পাচ্ছি, তখন আমাদেরকে যারা প্রতিদ্বন্দ্বী ভাবছে তারা আমাদেরকে অপপ্রচার করতেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে ডিজিটাল মাধ্যম বলেন, ইভেন আমরা মিডিয়া ট্র্যাপের শিকার, যেটা বলা হচ্ছে। কারণ অনেক সরকারপন্থী মিডিয়া রয়েছে, তারা আমাদেরকে নিয়ে নেগেটিভভাবে তুলে ধরেছে। তবে আপনাকে আমি একটি কথা বলতে চাই যে দৈনিক ইত্তেফাক আমাদের একটি নিউজ করেছিল, যে শিরোনাম ছিল এরকম যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সেই 4 নেতার একজন শিবিরের সক্রিয় সদস্য আমাদের রাশেদ খানের নামে এরকম একটি নিউজ করেছিল, কিন্তু ইত্তেফাক সেই নিউজের ভুল স্বীকার করে তারা ক্ষমা চেয়েছে এবং সেই নিউজ প্রত্যাহার করেছে। তারপরও আমরা বলেছি যে আজকে আপনি সাংবাদিক হিসেবে আমাকে যেই প্রশ্নের উত্তর দিতেছেন, আপনাদের মধ্যে সাংবাদিকরা যারা আমাদেরকে এই কোশ্চেনটা করেন, তারা যদি বিন্দুমাত্র প্রমাণ দিতে পারেন তাহলে আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের বিরুদ্ধে এদেশের আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেবেন এবং শিক্ষার্থীরাও আশা করি যে সেই ধরনের সংশ্লিষ্ট পেলে আমাদেরকে পছন্দ করবে না। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে যে আমার সহযোদ্ধারা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন করে দীর্ঘদিন রিমান্ডে ছিল, সেখানে পুলিশ প্রশাসন কিংবা গোয়েন্দারা যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে দিনের পর দিন, 10 দিন 15 দিন রিমান্ডে, সেখানে কিন্তু তারা একটি ব্রিফ দিয়েছে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, শুধুমাত্র আমাদের জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য কিংবা আমাদেরকে হেয় করার জন্য এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠী। বিশেষ করে আমরা বলবো যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কিংবা ক্ষমতাসীন দলগুলো, তারাই আমাদের নিয়ে বিশেষ করে এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এছাড়া সাধারণ শিক্ষার্থী কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক সংগঠনও না, শুধুমাত্র ক্ষমতাসীন দল এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। আমরা তাদেরকে আহ্বান জানাই যে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য। আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আমরা আপনাদের কাছে 1 মিনিট 2 মিনিট করে শুনবো যে সাধারণ ছাত্রদের জন্য আপনাদের কোনো মেসেজ আছে কিনা, যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে, কিছু বলতে চান। প্রথমে ফারুক ভাই। হ্যাঁ, এখানে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস এবং জাতির যে কোনো ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিতে অতীতে কখনো ভুল করেনি।
তো যেহেতু দীর্ঘ 28 বছর পরে এরকম ঐতিহ্যবাহী একটি নির্বাচন হতে যাচ্ছে, তো আসন্ন ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 সাধারণ শিক্ষার্থী যারা ভোটার, এরা আবারও সিদ্ধান্ত নিতে ভুল করবে না। কারণ অতীতে তারা ভুল করেনি, এখনো ভুল করবে না। আমি বিশ্বাস করি এই নির্বাচনে তারা তাদের মেধা, প্রজ্ঞা, যোগ্যতাকে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেবে এবং এই যোগ্য নেতৃত্ব আগামী দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিচালিত করবে। ধন্যবাদ। ধন্যবাদ। রাশেদ ভাই, আপনি আপনার ভোটার বা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসলে দেখেন, বর্তমান সময়ে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের মধ্যে একমাত্র বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জনপ্রিয়তা সব থেকে বেশি, এবং যে কারণে একটি হিংসাত্মক মহল কিন্তু আমাদের এই জনপ্রিয়তা, আমাদের সুনামকে তারা নষ্ট করার জন্য বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে থাকে। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এগুলো প্রপাগান্ডা তারা কান দেয় না, তারা কিন্তু আমাদেরকেই ভালোবাসে। এবং আসন্ন ডাকসু নির্বাচনে আমরা বিশ্বাস করি এই সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকেই ভোট দেবে এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে তারা ডাকসুতে নির্বাচিত করবে। এবং একটি বিষয় বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেহেতু আমাদেরকে এই বাংলার ছাত্র সমাজের নেতা বানিয়েছেন এবং আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, কোটা সংস্কার আন্দোলন, এরপরে আপনারা ঘ ইউনিটের প্রশ্নপত্রের বিরুদ্ধে আন্দোলনে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন, ডাকসু নির্বাচনে আপনারা সেভাবে এগিয়ে আসুন, আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন এবং আপনার অধিকার আপনি আদায় করে নিন। ধন্যবাদ। ধন্যবাদ। ভিপি প্রার্থী নুরুল ভাই কিছু বলুন। যে আমরা একটা কথা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় না, এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের নিউক্লিয়াস। কারণ এই দেশ জাতি যখনই কোনো সংকটে পড়েছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই সংকট থেকে উত্তরণের জন্য নেতৃত্ব দিয়েছে। ডাকসুটা যদি গঠনতন্ত্রে বলা হচ্ছে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কিন্তু তারপরে এই ডাকসুর পরিধি শুধু সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্যে সীমিত নয়। এদেশের রাজনীতিতে প্রগতিশীল ধারায় আনতে ডাকসুর অনেক ভূমিকা রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয় তথা এই জাতিকে দিক নির্দেশনার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যারা আমরা পড়ি, তাদের জাতির প্রতি একটা নৈতিক দায়বদ্ধতা রয়েছে। সেই নৈতিক দায়বদ্ধতা থেকে দেশ ও জাতির প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমরা আশা করি যে সাধারণ শিক্ষার্থীরা ডাকসুতে যোগ্য নেতৃত্ব বাছাই করে দেশ ও জাতির জন্য তথা ছাত্র সমাজের জন্য সেই নৈতিক দায়বদ্ধতা থেকে একটি দৃঢ়তার পরিচয় দেবে এবং তারা যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এবং আমরা চাই যে ডাকসুতে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম ডাকসুতে নেতৃত্ব দেখ। সেজন্য আমাদের স্লোগান হচ্ছে অধিকার আদায় ডাকসু, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার, দাবি দেওয়া যেগুলো উপেক্ষিত, সেই দাবিগুলো নিয়ে যারা ডাকসুতে আসবে তারা কাজ করবে এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের সেই ধরনের উদ্যোগ বা কাজকর্ম অতীতে দেখেছে, ভবিষ্যতেও দেখবে যদি আমরা ডাকসুতে নির্বাচিত হই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম নুরুল, রাশেদ, ফারুক পরিষদের সাথে। আপনারা জানেন যে এই 3 ছাত্র কিন্তু অতীতে কোটা সংস্কার আন্দোলন সহ ছাত্রদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে ছিল, তারা জেল খেটেছে, তারা রিমান্ডে ছিল। তো এই পর্যায়ে তারা বিশ্বাস করছেন যে সাধারণ ছাত্ররা তাদের যে এই ত্যাগ স্বীকারকে মূল্যায়ন করে তাদেরকে আগামী ডাকসু নির্বাচনে বিজয়ী করবেন, এটা হচ্ছে তাদের প্রত্যাশা। আগামী ডাকসু নির্বাচনে কে জিতছে এ পর্যন্ত এটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা আশা করি দেশ এবং জাতি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডাকসুর যোগ্য নেতৃত্বদেরকে বেছে নেবে। ধন্যবাদ সবাইকে।